সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। আমন্ত্রণ স্টার নিউজ লাইভে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। জাতীয় সংসদে চলছে বাজেট অধিবেশন, কতিপয় সংশোধনী সহ আজ পাশ হবে অর্থ বিল 2026। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এর একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার। জাতিকে আশ্বস্ত করা দরকার যে আমরা এইভাবে আগাতে চাচ্ছি। জাতির সামনে বিষয়টা স্পষ্ট করা দরকার। মাননীয় স্পিকার, শিক্ষায় অনগ্রসর একটা জনগোষ্ঠী আছে, তারা আমাদের অংশ, তারা এই দেশের নাগরিক। তাদের একটা অংশ বা বড় অংশ পাহাড় অঞ্চলে বসবাস করে। যোগাযোগে, স্বাস্থ্যসেবায়, শিক্ষায়, এই তিনটা মৌলিক বিষয়ে তারা অনেক পিছিয়ে, এবং অনেক পিছিয়ে থাকার কারণেই পাহাড়ে অনবরত অস্থিরতা লেগেই আছে। তাদেরকে আস্থায় আনতে হবে, ন্যায্যতার ভিত্তিতে তাদের প্রাপ্য তাদের হাতে তুলে দিতে হবে, অতীতের বঞ্চনা সহ তাদের হাতে তুলে দিতে হবে। যদি এইভাবে তাদেরকে আমরা মূল ধারায় ফিরিয়ে আনতে পারি, আমরা আশা করি সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর আর কোনো সদস্যকে নিহত হতে হবে না। তারা তখন বিশ্বাস করতে শুরু করবে যে এই দেশ আমাদের সকলের, এই দেশকে বাঁচানোর দায়িত্ব, এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই বিষয়েও আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়গুলো আমার প্রিয় দেশে কোনো মানে আসলো না, আসবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে সেই রকম মানসম্মত কোনো গবেষণা নেই, গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডও নেই, লজিস্টিকও নেই, এবং আমার ধারণা মন মানসিকতাও নেই। ইচ্ছা থাকলে তো একটা উপায় বের হয়। শিশু কান্না করলে তো মা কিছু দুধ দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি রিসার্চ বেস না হয়, তাহলে চিরজীবনই আমরা একটা আমদানি নির্ভর জাতি হিসাবে থেকে যাব। আমরা যে সমস্ত ক্যাপিটাল মেশিনারি, লজিস্টিক এবং আমাদের প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি, তাকে আমদানিই করতে থাকবো আর শুধু খুঁজতে থাকবো যে কোন দেশ থেকে ভালো আমদানি করা যাবে, নাকি একদিন আমরাও রফতানি করার জন্য এই পণ্যগুলা তৈরি হব? জাতিকে যদি এই ক্ষেত্রে তৈরি করতে হয়, অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে পরিণত করতে হবে। এবং আমি অনুরোধ করব, শিক্ষায় যে ফান্ড দিয়েছেন, যদি আরো সম্ভব হয় আরো ফান্ড দিয়ে, স্পেশাল অ্যালোকেশন দিয়ে অন্তত 5-7টা ইউনিভার্সিটিকে স্পেশালি ডেজিগনেট করা দরকার, স্পেশাল অ্যাসাইনমেন্ট করা দরকার যে আমাদের জাতি আপনাদের কাছ থেকে এটি চায়। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেটে নিতে হবে। আমি এটাও বিশ্বাস করি, রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা, অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে, তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি, তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। তবে 3টা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, তারা 3টা ট্যাক্স দেন। একটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা হয়, আরেকটা কিছু অসৎ লোকের পকেটে যায় যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আর আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদে বাজেট অধিবেশনে। এবার নজর দেব সীমান্তে। সীমান্ত জুড়ে পুশিন ইস্যুতে উদ্বেগ এখনও কাটেনি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 15 দিন ধরে 3 যুবক নোম্যান্সল্যান্ডে মানবেতর জীবন কাটাচ্ছেন। অন্যদিকে মেহেরপুর সীমান্তেও বাড়ছে উত্তেজনা। সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর ও রাশেদুজ্জামান। শুরুতেই কুড়িগ্রামে জুবাইর, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কি পরিস্থিতি দেখছেন সেখানে? পুশিনের নতুন করে কোনো চেষ্টা রয়েছে কিনা, এবং বিজিবির
যে প্রতিরোধ বা বাধা যেটি আমরা বলছি, সাথে সীমান্তের যারা বাসিন্দারা রয়েছেন তারা কি ধরনের কথা বলছেন, তাদের ভেতর কোনো আশঙ্কা রয়েছে কিনা? সীমান্তে যে বাসিন্দারা অবস্থান করছেন তারা কিন্তু দুঃসাহসী বলা যায়। শুরু থেকেই বিজিবিকে তারা অনেকটা এখানে সহযোগিতা করে আসছিল ঢাল হিসাবে। একদম যদি বলি যে 14ই জুন সকাল 6:30 থেকে এখানে পুশিনের যে ঘটনাটা সেটি কিন্তু আজকে প্রায় 15 দিন পেরিয়ে গেলেও এখনো 3 জন অপেক্ষা করছেন। প্রতি রাতে বিজিবি খুবই কড়া পাহারায় থাকেন। আর ঠিক সেই সময় স্থানীয় মানুষজন কিন্তু তারা নিজেদের টর্চ লাইট জ্বালিয়ে কখনো কখনো দল তৈরি করে দল পাল্টিয়ে শিফট করে করে তারা কিন্তু রাত্রিতে জেগে জেগে বিজিবিকে পাহারা দিয়ে সহযোগিতা করছেন। পাশাপাশি এখন সীমান্তের যে পরিস্থিতি তা কিছুটা শান্ত, উত্তেজনা কম। নতুন করে পুশিনের কোনো ঘটনা আমরা শুনিনি। এর আগে 14ই জুন যে 9 জনকে পুশিন করা হয়েছিল, বিশেষ করে গয়টারপাড়া সীমান্ত 1007 নম্বর পিলার, সেখান থেকে গত কয়েকদিনে আলাদা আলাদা করে, অর্থাৎ প্রথমে নারী শিশু সহ 4 জনকে এবং পরে 2 জনকে সরিয়ে নেওয়া হয়। এবং তাদেরকে কারা সরিয়ে নেয় এবং কোথায় সরিয়ে নেওয়া হয় এ বিষয়ে কিন্তু কোনো তথ্য বিজিবি নিশ্চিত করেনি বা বিএসএফ এর পক্ষ থেকেও কোনো বিবৃতিতে জানানো হয়নি। পার্শ্ববর্তী যে বন্দুকচর সীমান্ত রয়েছে 1063 নম্বর পিলার, ঠিক সেখানে সেই শুরু থেকে অর্থাৎ আজ 15 দিন হয়ে গেল 3 জন অবস্থান করছেন। একাধিকবার পতাকা বৈঠকের খবর আমরা পেয়েছি বিজিবি বিএসএফ এর, তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। তারা এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আর যার ফলে কিন্তু তার মাসুল দিতে হচ্ছে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা অর্থাৎ বন্দুকচরের এই 3 জনকে। কোনো দেশই তাদেরকে নিতে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি, যার ফলে তারা কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করছেন। এখানে 15 দিন হয়ে গেল, কোনো কোনো বেলা খেয়ে না খেয়ে সেখানে তারা দিন যাপন করছেন। ঠিকঠাক পানির ব্যবস্থা নেই, ঔষধ নেই, 3 জনই প্রায় অসুস্থ হয়ে যাওয়ার পর্যায়ে। তারপরে স্থানীয় মানুষজন যে যার মতো করে কখনো বিএসএফ কখনো বিজিবি বা স্থানীয় জনতা তাদেরকে খাবার দিচ্ছেন। গত ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এভাবেই এই 15 দিনে থেমে থেমে বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতও কখনো কখনো হচ্ছে। এত কিছু উপেক্ষা করে তারা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা চাচ্ছেন যে দ্রুতই একটা সিদ্ধান্তে আসা হোক এবং তাদেরকে তাদের নিজস্ব ভূখণ্ডে প্রবেশের সুযোগ দেওয়া হোক। বিএসএফ যেমনটি দাবি করছেন যে তারা বাংলাদেশি নাগরিক, আর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যেমনটি বলছেন যে তারা ভারতীয় নাগরিক। তবে যে কোনো সময় আইনানুগ প্রক্রিয়ায় যদি তারা বাংলাদেশি হয় সেই প্রমাণ পেলে তারা বাংলাদেশে তাদের প্রবেশ করতে দেবেন, অন্যথায় বেআইনি পথে নয়। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের রৌমারীর বন্ধুত্ব সীমান্ত থেকে সর্বশেষ। জুবাইর, ধন্যবাদ। কুড়িগ্রামের পরিস্থিতি, সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। আমাদের সঙ্গে আরও এক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন মেহেরপুর থেকে রাশেদুজ্জামান। রাশেদ, আপনাকে দেখতে পাচ্ছি এবং আপনার পেছনে যেটি দেখতে পাচ্ছি যে অনেক ঝোপঝাড়, এবং এই সীমান্তে এই রকম ভৌগোলিক পরিবেশের কারণে আসলে পুশিনের যে কোনো চেষ্টা প্রতিহত করা স্বাভাবিকভাবেই একটু কষ্টসাধ্য। কিছুদিন আগেও আমরা যেটি জানতে পেরেছিলাম বিএসএফ এর পক্ষ থেকে যে পুশিনের চেষ্টা হয়েছিল, যারা এসেছিলেন তাদেরকে পরবর্তীতে আর তাদের অবস্থানটি শনাক্ত করা নিয়ে একটু ঝামেলায় পোহাতে হয়েছিল। এই মুহূর্তে এখন কি পরিস্থিতি? আমরা খবর পাচ্ছি নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। হার্ডিন, সীমান্তের এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি তবে অস্থিরতা যেটি ছিল সেই অস্থিরতা অনেকটাই কম। আর আপনি যেটি বলছিলেন যে আমার পিছনে যে ঝোপঝাড়, এই ঝোপঝাড়ের মধ্য দিয়েই কিন্তু বিএসএফ বেছে নিচ্ছে পুশিন করার জন্য। এবং এখানে যে ঝোপঝাড়টা দেখছেন এটি কিন্তু স্বল্প পরিসরে, কারণ এখানে আমার পিছনে যে তাদের বিএসএফ এর একটি বড় ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের সামনে অবস্থানটা দেখছেন যে ফাঁকা, অর্থাৎ খুব সহজে যাতে বিএসএফ এপারে দেখা যায় সেই ব্যবস্থা তারা করে রেখেছেন। এবং তারা ওই প্রান্তে উঁচু ফসলের চাষ তেমন একটা করতে দেননি, পাটের আবাদও খুব একটা নেই ক্যাম্পের সামনে। এবং এপাশে বাংলাদেশের যে ভূখণ্ডে সেখানেও কিন্তু পাটের আবাদটা নেই। যে অঞ্চলগুলোতে পুশিন করা হয়েছিল সেই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাট ক্ষেত রয়েছে, ঝোপঝাড় রয়েছে, এবং এই জায়গাগুলো কিন্তু বিএসএফ বেছে নিচ্ছে এবং গেট পার করে তারা এই পারে বাংলাদেশি ভূখণ্ডে ঠেলে দিচ্ছে। তবে এই 3 দিনে নতুন করে কোনো পুশিনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে আমি যে সীমান্তে দাঁড়িয়ে আছি এই সীমান্তে কাজীপুর সীমান্ত, এই সীমান্তে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে 1100 মিটার একটি রাস্তা
রাস্তা, সেই রাস্তায় ইটপাড়াকে কেন্দ্র করে বিএসএফ গতকালকে বিকেল থেকে তারা সেটা বাধা দেয় এবং তারা এটি বন্ধ করার আহ্বান জানান। তারা শূন্য রেখায় এসে বিজিবিকে এটি বন্ধ করার নির্দেশনা দেন। পরবর্তীতে আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি, এই গেট পেরিয়ে 12 জন বিএসএফ সদস্য তারা এখন তাদের যে শূন্য রেখা রয়েছে সেই শূন্য রেখায় 146-এর 7 যে পিলারটি রয়েছে সেখানে এখন পর্যন্ত তারা টহল দিচ্ছেন এবং সেখানে অবস্থান করছেন এবং কোনোভাবেই যেন সেই রাস্তার কাজ করতে না পারে সেই বাধাটা তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে কিছুক্ষণ আগে তাদের একজন সদস্য এসেছিলেন, এসে পতাকা বৈঠকের আহ্বান তারা জানিয়েছেন বিজিবিকে একটু চিঠি দিয়েছে। কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। তবে সীমান্তে গতকালকে থেকে যে অস্থিরতাটা এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করেছিল সেটি নেই, কারণ 146-এর 7 যে পিলারটি রয়েছে 1100 মিটার রাস্তার মধ্যে 420 ফিট শূন্য রেখা থেকে 100 গজের মধ্যে পড়েছে। এখানে বিএসএফ বাধা দিচ্ছেন। কিন্তু এই আপনি যে ফসলের জমিগুলো দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগই বাংলাদেশি জমি, ওপারে ভারতের কিছু জমি রয়েছে। এটি 4 ফসলি জমি। এখান থেকে যে ফসল নিয়ে আসা যাওয়া করে এই গ্রামের কৃষকরা, একটি বড় গ্রাম, এই গ্রামের কৃষকরা সেটি কিন্তু এই কাঁচা রাস্তায় তাদের খুবই সমস্যায় পড়তে হয়। এমনকি বর্ষার সময় সেই ফসল ঘরে তুলতে গিয়ে তাদের দ্বিগুণ, কোনো ক্ষেত্রে 3 গুণ খরচ হয়। সেক্ষেত্রে তাদের এই রাস্তাটি অত্যন্ত প্রয়োজন বলে এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছিলেন, এবং তারা বলছিলেন যে কোনো মূল্যে এই রাস্তাটা হওয়া প্রয়োজন। মাত্র 100 ফুটের মধ্যে 1100 মিটারের মধ্যে মাত্র 420 ফিট রাস্তা, সেখানে বিএসএফ আপত্তি জানিয়েছেন এবং সেই আপত্তি যতক্ষণ পর্যন্ত শেষ না হয় এখানে তারা রাস্তা নির্মাণ করতে পারবেন না বলে তারা আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত বিজিবি বিএসএফ এর মধ্যে যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে সেটির পরে নির্ধারণ করা হবে এই সড়কের কাজ তারা করতে পারবেন কিনা। তার আগেই কিন্তু এখানে একটা যে অস্থিরতা, সেই অস্থিরতাটা চলছে, তবে এখন অনেকটাই কম। তো এই ছিল এখানকার সীমান্তে সর্বশেষ পরিস্থিতি। পারদিন জি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা পরিষ্কার হলাম। রাশেদ, আপনাকে ধন্যবাদ। উজান থেকে নেমে আসা ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। চাপ সামলাতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট। এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে রংপুর ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন ও সাব্বির আহমেদ। শুরুতেই আমরা সংযুক্ত হতে চাই লালমনিরহাটে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন তিস্তা যে নদীটি, সেটি কিন্তু বেশ অনেকগুলো জেলা বাংলাদেশের ওপর দিয়ে যখন প্রবাহিত হয়েছে, অনেকগুলো জেলার উপর দিয়ে সেটি প্রবাহিত হয়েছে। আমরা অন্তত 2টি জেলার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। শুরুতেই যদি সাব্বিরের সঙ্গে একটু যুক্ত হতে চাই। সাব্বির, নতুন করে যে পানি ছেড়ে দেওয়া হলো তাতে এখন কি পরিস্থিতি দেখছেন? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? তারা কি এটি কোনোভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা? আপনাকে ধন্যবাদ। ভারতের বেশ কয়েকটি প্রদেশে অনবরত ভারী বৃষ্টিপাত এবং উজানি ঢলের কারণে গতকাল রাত্রে তিস্তার যে জলকপাট রয়েছে, যে 44টি জলকপাট কিন্তু খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যতটুকু জেনেছি যে ভারতের যে গজলডোবা রয়েছে, সেই গজলডোবার 54টি গেট কিন্তু তারা খুলে দিয়েছে, যার ফলে কিন্তু লালমনিরহাটে তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পেয়েছে। গতকাল রাত 11টা পর্যন্ত তিস্তার পানি 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যা এই বছরের সর্বোচ্চ বলে আমরা জানতে পেরেছি। সকালে তিস্তার পানি কিছুটা কমলেও এখন কিছুক্ষণ আগের পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তথ্যে তিস্তার পানি 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তারা জানিয়েছেন। কিন্তু ভারী বৃষ্টিপাত যেহেতু অব্যাহত রয়েছে, সেই বৃষ্টিপাত এই তিস্তার পানি আবার কিছুক্ষণের মধ্যে বাড়ার সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এই লালমনিরহাটের যে 12টির মতো নিম্ন অঞ্চল রয়েছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, সানিয়াজান, সিন্ধুন্না এবং লালমনিরহাটের তুষভান্ডার, ভোটমারি, আদিতমারি উপজেলার মহিষখোছা এবং লালমনিরহাট সদরের কালমাটি সহ বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে, যার ফলে এই এলাকার মানুষগুলো কিন্তু বেশ কয়েকদিন থেকে গত কয়েক দফায় কিন্তু বন্যার তারা কিন্তু বেশ ধকলের মধ্যে পড়েছে বলে তারা জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানিয়েছে যে তারা ভাঙ্গন প্রতিরোধে তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে, জিও ব্যাগ থেকে শুরু করে তারা সর্বাত্মক সতর্ক রয়েছে বলে তারা জানিয়েছে। তবে আগামী 3 দিন এই লালমনিরহাটের তিস্তা ব্যারেজের পানি ওঠানামা করবে। ফারদিন, এই হচ্ছে লালমনিরহাটের সর্বশেষ।
ধন্যবাদ সাব্বির, আপনি লালমনিরহাটের তিস্তা পাড়ের যে পরিস্থিতি সেটি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। আমাদের আরেক সহকর্মী রংপুরে অবস্থান করছেন, তিনি আমাদের জানাবেন রংপুরে তিস্তা পাড়ের কি পরিস্থিতি। তবে রাফিন, আমি একটু অনুরোধ করব আপনি কিছুক্ষণ আমাদের সাথে থাকবেন, একটু অপেক্ষা করবেন। আমরা বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন এই মুহূর্তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শিশু শ্রম দিবসে আমরা জনগণকে কতটুকু কাজ করতে পারবো সেটা আমরা যদি বলতে পারি, সেটাই হবে আজকের এই সবার সার্থকতা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের আচ্ছা, বক্তব্য রাখছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। তবে তার আগে দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মাহমুদ রাফিন রংপুর থেকে যুক্ত ছিলেন, তিনি এখনও আমাদের জন্য অপেক্ষা করছেন। রাফিন, আপনাকে ধন্যবাদ। একটু জানাবেন, যেই উজানে যেই বৃষ্টি, তার জন্য তিস্তা পাড়ের বা তিস্তার যে পানি বৃদ্ধি, তাতে রংপুরে কি পরিমাণ পানি বেড়েছে, কত সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সার্বিক প্রস্তুতি কেমন পানি উন্নয়ন বোর্ডের? মূলত বাংলাদেশের 5টি জেলার উপর দিয়ে তিস্তা প্রবাহিত হয়েছে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই 5 জেলায় তিস্তার মূলত ফ্ল্যাশ ফ্লাড হয় এই বর্ষার মৌসুমে। মূলত নীলফামারী এবং লালমনিরহাট অংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্যারেজ হয়ে রংপুরের উপর দিয়ে কিন্তু কুড়িগ্রাম এবং গাইবান্ধার ব্রহ্মপুত্রে গিয়ে তিস্তা মিলিত হয়েছে। আমরা গতকাল সন্ধ্যার পর থেকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। তিস্তার লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল রাত 10টায় পানি বিপদসীমা 9 সেন্টিমিটার বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং আজ সকাল থেকে কিন্তু এই পানি কমতে থাকে। সকাল 6টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা সমতল, অর্থাৎ 52.15 সেন্টিমিটার যে পরিমাপ, সেই পরিমাপে পানি প্রবাহিত হতে থাকে এবং সকাল 9টায় যে পানির প্রবাহ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ এবং পূর্বাভাস কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, সেখানে বিপদসীমা 2 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই যে পানি গতকাল রাতে বৃদ্ধি পাওয়া শুরু করেছে, সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে কমতে শুরু করেছে, কিন্তু দুপুরের পর বা বিকাল নাগাদ কিন্তু এটি রংপুরের কাউনিয়া ব্যারেজ পয়েন্ট, মহিপুর পয়েন্টে কিন্তু বাড়তে শুরু করবে। কিন্তু যেহেতু পানি এখন কমছে, এখন রংপুরের কাউনিয়া ব্যারেজ পয়েন্টে সকাল 6টায় 31 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তবে এখানে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা কম। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে গত 21 তারিখ প্রথম চলতি মৌসুমে পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছিল। সে সময় প্রথম দিনে কিন্তু রংপুরের মহিপুরে যে দ্বিতীয় তিস্তা সেতু, সেই দ্বিতীয় তিস্তা সেতু যে রক্ষা বাঁধ, সে বাঁধের প্রায় 30 মিটার অংশে ভাঙন দেখা দিয়েছিল। যদিও গত বছর এই যে তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় 120 মিটার অংশ ভাঙে, সে সময় এলজিইডি এই স্থান পরিদর্শন করে বুয়েটের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল, যারা এলজিইডি হেডকোয়ার্টারে কাজ করেন, তারাও এসেছিল। সেখানে এসে 14 লাখ টাকা ব্যয়ে একটি বাঁশের বাঁধ নির্মাণ করে, যেই বাঁধটি গত 21 তারিখে প্রথম ধাক্কায়, প্রথম যখন তিস্তা নদীর পানি বাড়ে সেই সময় ভেঙে গিয়েছিল। আজ 8 দিন পার হয়ে গেলে আজকে আবারও পানি ভাঙছে, নতুন করে এই বাঁধের ভাঙন শুরু হবে, ভাঙতে শুরু করেছে অলরেডি সকাল থেকে। আমরা এলাকাবাসীর কাছে যে খোঁজখবর পেয়েছি, স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজখবর পেয়েছি, তারা যেটি বলেছিল যে 8 দিন আগে এই বাঁধে যখন প্রথম ভাঙন দেখা দেয়, তখনই তারা এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে। তবে এলজিইডির আরও একটি প্রতিনিধি দল কিন্তু ঢাকা থেকে এসে স্থান পরিদর্শন করেছেন। এই ভাঙন কেন হয়েছে সেজন্য তারা তদন্ত কমিটিও করেছেন। তবে গত 2-3 দিনে কিন্তু পানি অনেকটা কমে গেলেও তারা কোনো ব্যবস্থা নেননি। ফলে আজকে যে আবারও পানি বিপদসীমার 9 সেন্টিমিটার উপরেও প্রবাহিত হয়েছে গতকাল রাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে, সেই পানির ধাক্কায় কিন্তু আরও বেশ কিছু অংশ ভেঙে যেতে পারে। তবে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি যে এই যে দীর্ঘ সময় যে তারা পানি উন্নয়ন বোর্ড ছোট ছোট সংস্কার কাজ করে, পানি বন্যা প্রতিরোধে ছোট ছোট সংস্কার কাজ করে, সেটি না করে তিস্তা মহাপরিকল্পনার দাবি দীর্ঘদিন থেকে কিন্তু এই তিস্তা বিধৌত 5 জেলার মানুষ করে আসছে। তাদের দাবি যে নদী স্থায়ীভাবে শাসন করে, নদী খনন করে 2 দিকে পার নির্মাণ করে, যে এই প্রকল্পটি তিস্তা মহাপরিকল্পনা নামে বেশি পরিচিত। তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি যে এই যে বারবার বন্যার চাপ আসছে, সেটি প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দাবি তারা দীর্ঘদিন থেকে জানিয়ে আসছে। ফারদিন। জি রাফিন, অর্থাৎ আপনি যেটি বললেন যে এই যে ফ্ল্যাশ ফ্লাড, এটি প্রতি বছরেই হয় তিস্তার জন্য, এটি খুব স্বাভাবিক একটি বিষয় এবং এটি প্রতিরোধে যেটি জরুরি যে একদম নদীর শাসন করাটা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্যাংকের লেনদেন দ্রুত স্বাভাবিক করা সহ 4 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে চট্টগ্রাম সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী স্যার তামিম মাহমুদ। কথা বলবো স্যার তামিম মাহমুদের সঙ্গে। তামিম,
এই ধরনের বেশ কিছু প্রতিবাদ বা আন্দোলন আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি। আজ তারা কি দাবি দাওয়া নিয়ে নেমেছেন? সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে আমানতকারীরা সকাল 10:30টার পরে কিন্তু এখানে চট্টগ্রামে যে 2 নম্বর দুঃখিত চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে এসে জমায়েত হয় এবং এখন তারা মিছিল করে কিন্তু চট্টগ্রাম বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক কার্যালয় আছে সেখানে এসেছেন এবং তারা যেটি দাবি করছেন যে ব্যাংকগুলো তারা বাংলাদেশের ব্যাংক হওয়া সত্ত্বেও তারা বাংলাদেশের ব্যাংকে যে আমানত রাখার পরে সেই আমানতের যে মুনাফা সেই মুনাফিটা তারা পাচ্ছে না এবং ব্যাংকের টাকা চেয়েও তারা টাকা পাচ্ছে না এবং তাদের যে আর্থিক কষ্ট এবং অন্যান্য চিকিৎসা বাবদ যদি টাকা চায় সেই টাকাও তারা পাচ্ছে না এবং যেই দৈনন্দিন যে চাহিদা পূরণের জন্য যে টাকার প্রয়োজন সেই টাকাও তারা পাচ্ছে না। আমরা যদি একটু আমানতকারীদের সাথে কথা বলতে চাই, তারা যদি আসলে কি ধরনের আমরা আজকে 2 বছর ধরে আন্দোলন করছি। আমাদের এখনো পর্যন্ত মনসুরের কালো আইন হেয়ার কাট বাতিল হয়নি। আমরা এই হেয়ার কাটের তীব্র নিন্দা করি। আমরা 345 জন সংসদ সদস্যকে স্মারকলিপি দিয়েছি যেন আমাদের কষ্টটা বুঝে। আমরা এই হেয়ার কাট বাতিল চাই, লেনদেন স্বাভাবিক চাই। রেজুলেশন অনুযায়ী আমরা এখনো পর্যন্ত টাকা পাচ্ছি না। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা চাই সম্মিলিত ইসলামিক ব্যাংকের 5টি ব্যাংক একসাথে চলবে, একই ব্যবস্থা থাকবে। এক্সিম ব্যাংক 1 লাখ টাকা দিয়েছে কিন্তু আমরা বাকি 4টা ব্যাংক এখনো পর্যন্ত কোনো টাকা পাচ্ছি না। লেনদেন স্বাভাবিক না। আমাদের অটো রিনিউ করার সময় নাকি বলছে হেয়ার কাট করবে। আমার প্রশ্ন, যেখানে হেয়ার কাট এখনো পর্যন্ত রিটেন ভাবে আসেনি, তাহলে এই হেয়ার কাট কোত্থেকে আসলো? বাংলাদেশের তফসিলভুক্ত ব্যাংকে টাকা রেখেছি, তাহলে আমাদের সাথে কি এই বৈষম্য? আমরা সরকারকে বলতে চাই আসন্ন বাজেটে তারল্য সংকট মোকাবেলা করে এই সংকটটা উত্তরণ করার জন্য আমাদেরকে অবশ্যই বিশেষ যেন সহায়তা প্রদান করে। ধন্যবাদ। যেটা বলছিলেন যে একটা ব্যাংকের টাকা দিচ্ছে বাকি 5টা ব্যাংকের টাকা দিচ্ছে না, আপনি কথা বলছিলেন কিনা? আমরা যতটুকু জেনেছি সম্মিলিত ইসলামী ব্যাংকের 5টা ব্যাংক, একটা ব্যাংক কিছু কিছু টাকা দিয়েছে আর কোনো ব্যাংক আমাদের দ্বিতীয় কিস্তির টাকাটা দেয় নাই। সুতরাং আমাদের দ্বিতীয় কিস্তির টাকাটা দেয় নাই কোনো ব্যাংক। সুতরাং আমাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক। আমরা আন্দোলন করতেছি নিয়মতান্ত্রিকভাবে। সুতরাং আমাদের দাবি হেয়ার কাট বাতিল এবং স্বাভাবিক লেনদেন করলেই আমরা ঘরে ফিরে যাব। আজকে রৌদ্রে ভিজবো না, আপনার বৃষ্টিতে ভিজবো না, রৌদ্রে শুকাবো না। আমাদের মূল দাবি হেয়ার কাট বাতিল এবং আমরা স্বাভাবিক লেনদেন। যেমনটা বলছিলেন যে আমরা এখানে দেখছি একজন চেক নিয়ে এসেছেন কিন্তু চেক নিয়ে কিন্তু তিনি টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। 20,000 টাকা, অনলি 20,000 টাকা ব্যাংক থেকে উঠাতে পারছে না। আমার 80 লক্ষ টাকার পরও আমি অনলি 20,000 টাকা ব্যাংক আমাদেরকে দিচ্ছে না। আমার সংসার চালাতে, আমাদের বাচ্চাদের পড়ালেখা করাতে আমরা অনেক কষ্ট পাচ্ছি। আপনারা আমাদেরকে সাহায্য করেন। আমরা বাংলাদেশের বিপক্ষে না, বাংলাদেশ গভর্নমেন্টের বিপক্ষে না। আমরা এদের পেশিবাদ এবং পেশিগার মধ্যে তারা যে পেশিস যে ব্যাংকার, এই পেশিস ব্যাংকের বিরুদ্ধে আমরা। যেমনটা শুনছিলেন আসলে তারা যেটি বলছেন যে তাদের যে দৈনন্দিন যে চাহিদা মেটানোর জন্য যে টাকা সেই টাকাও তারা পাচ্ছেন না। সেই কারণেই তারা আসলে আজকে এই কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হয়েছেন এবং তারা যদি বলছেন এই কথা যদি তারা না মানেন তাহলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন। তবে এই মুহূর্তে তাদের একটি কয়েকজনকে আমরা বাংলাদেশ ব্যাংকের ভিতরে যে দেখেছি তাদেরকে ডাকা হয়েছে এবং তাদের সাথে একটি আলোচনার কথাও বলা হচ্ছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আসলে সেটা এখন 6 মাসে গিয়েছে ঠেকেছে কিন্তু আমরা সেই টাকা আমরা পাচ্ছি না। আমরা ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না, চিকিৎসা খরচ করতে পারছি না। আমরা মানবতার জীবন যাপন করছি। আমরা বাংলাদেশ সরকারের নিকট আমাদের আকুল আবেদন, তিনি আমাদের এই 75 লক্ষ পরিবারের কথা চিন্তা করে একটা সুনির্দিষ্ট ইতিবাচক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আসলে এখন পর্যন্ত যেই অবস্থায় চট্টগ্রাম যে বাংলাদেশ ব্যাংকের সামনে এখন তারা অবস্থান করছে এবং তারা যদি দাবি করছেন যে তাদের যে আজকে যে অভিযোগ এবং যে চিঠি তারা বাংলাদেশ ব্যাংকের কাছে দেবে এবং সেই ব্যাংকের কাছে তাদের কাছে যে দাবি সেই দাবি তারা তুলে ধরবে এবং দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনের দিকে যাবে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। বেশ কিছু আমানতকারীর তাদের নিজেদের কথা আমরা শুনতে পেলাম আপনার মাধ্যমে। না ফেরার দেশে চলে গেলেন 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও পাপেট নির্মাতা মোস্তফা মনোয়ার। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছি রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, মোস্তফা মনোয়ার উনি ঠিক কখন ইন্তেকাল করলেন এবং শারীরিক কোনো জটিলতা ছিল কিনা? 21 পদক প্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট নির্মাতা মোস্তফা মনোয়ার তিনি না ফেরার দেশে চলে গেছেন। আজ সকাল 8:30 তিনি মৃত্যুবরণ করেন এবং তার ছেলের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে
আমরা জানতে চেয়েছিলাম যে তিনি একজন বরেণ্য চিত্রশিল্পী ছিলেন, যে তার আসলে কোথায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং তাকে কোথায় কবরস্থ করা হবে, এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। পরিবার থেকে যেটি জানানো হয়েছে যে তাকে আজকে গোসল হাসপাতাল থেকে গোসলের মাধ্যমে তাকে তার নিজ বাসা ঢাকাতে ধানমন্ডিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন যারা রয়েছেন তারা দেখবেন এবং আগামীকাল মূলত তাকে শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন, সব ধরনের মানুষ সেখানে যাবেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেখানে তার মরদেহ নেওয়া হবে এবং বনানীতে তাকে কবরস্থ করা হবে, এই তথ্য আমরা জানতে পেরেছি। তিনি মূলত বেশ কয়েকদিন যাবতই তিনি অসুস্থ, তিনি নিউমোনিয়া জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলেন। গত মাসের 20 মে তিনি নিউমোনিয়া জনিত জটিলতায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং এখানে তিনি 15 দিনের মতো চিকিৎসা নেন এবং আবারও তাকে বাসায় নেওয়া হয়। 3 থেকে 4 দিন বাসায় থাকার পরে আবারও তার অবস্থা গুরুতর হলে তাকে আবারও হাসপাতালে নিয়ে আসা হয় এবং তিনি দীর্ঘদিন ধরে আইসিইউতে ছিলেন। তারপরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আবারও তার জটিলতা দেখা দিলে তাকে আবার আইসিইউতে নেওয়া হয় এবং তাকে 20 জুন থেকে তিনি আইসিইউতে ছিলেন। আজ সকাল 8:30টায় তিনি না ফেরার দেশে চলে গেলেন। তিনি মূলত একজন গুণীজন ছিলেন। তিনি 1935 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তার নানা বাড়ি নড়াইলে, তার নিজের যে বাড়ি রয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তিনি সেটি তার দাদা বাড়ি। তো এখানে তার 2টি সন্তান রয়েছে। তার ছেলে এখানে এসেছিলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তার একজন মেয়ে রয়েছেন, তার স্ত্রী তিনিও এসেছেন। আমরা এখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে শিল্পাঙ্গনে তিনি না ফেরার দেশে চলে যাওয়া এটি অনেক বড় একটি শোকের যে ছায়া নেমে এসেছে এবং শিশুদের জন্য তিনি অনেক কিছু করেছেন। অনেক তিনি পাপেট শো থেকে শুরু করে অনেক কিছু নির্মাণ করেছেন। তার এই 90 বছর বয়সের এই যে জীবনী, সেখানে মূলত তিনি সাবেক শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন এবং বিটিভির অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। তিনি মূলত এই গুণীজন তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। এখানে যদিও তিনি যখন অসুস্থ ছিলেন তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারাও এসেছিলেন এবং তাকে আর্থিক সহযোগিতাও করেছিলেন। তো এখানে আসার পরে আমরা যেমনটি দেখলাম যে তাদের পরিবারে একটি শোকের যে ছায়া সেটি নেমে এসেছে। তো আজকে কিছুক্ষণ পরে তার মরদেহ এই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে জিসানুর। নিঃসন্দেহে একজন গুণী ব্যক্তি ছিলেন এবং আমরা আসলে তাকে সম্মানজনকভাবেই বিদায় জানাবো এই প্রত্যাশা। দর্শক, তীব্র গরমের মাঝে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে লোডশেডিং। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত জনজীবন ও ব্যবসা বাণিজ্য। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই অনেককেই আমরা একসাথে দেখতে পাচ্ছি। শুরুতেই ভোলায় আদিল হোসেন তপু, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ভোলায় কি পরিস্থিতি এই মুহূর্তে লোডশেডিংয়ের কারণে এবং যে তীব্র গরম তাতে ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের যে জনজীবন তাতে কি ধরনের প্রভাব পড়ছে? দেখুন, ভোলায় কিন্তু চাহিদা থেকে 3 গুণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু বিদ্যুৎ গ্রাহকরা ঠিকমতো পাচ্ছে না। গ্রাহকরা বলছেন যে বিদ্যুৎ বিভাগের যে বন্টন সেটি ত্রুটি থাকার কারণে কিন্তু এমনটি হচ্ছে এবং এর ফলে কিন্তু প্রতিনিয়ত মানুষ দুর্ভোগে পড়ছেন এবং এই দুর্ভোগের মাত্রা কিন্তু এই তীব্র গরমের মধ্যে আরও বাড়িয়ে দিয়েছে। এবং অন্যদিকে কিছু বর্ষা হলেও কিন্তু বিদ্যুৎ থাকে না। শহর কেন্দ্রিক প্রতিদিনই 1 ঘন্টার মতো লোডশেডিং থাকেন এবং গ্রাম অঞ্চলে এটি 3 থেকে 4 ঘন্টার মতো লোডশেডিং থাকে। এর ফলে কিন্তু যারা আগামী সামনে যে এইচএসসি পরীক্ষা তারা কিন্তু সবচেয়ে ভোগান্তির মধ্যে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, মৎস্য ব্যবসায়ী আছেন, বরফকল যারা চালায় তারা কিন্তু এই বিদ্যুৎ সমস্যার কারণে কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছে। একটু জানিয়ে রাখি যে ভোলায় কিন্তু গ্যাস ভিত্তিক প্রায় 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে এবং তার অনুকূলে যেটি পল্লী বিদ্যুতের চাহিদা হচ্ছে 4.5 লাখ গ্রাহকের অনুকূলে তারা কিন্তু 130 মেগাওয়াট তাদের বিদ্যুৎ চাহিদা। অন্যদিকে ওজোবাটিকও প্রায়
লক্ষাধিক গ্রাহক, তাদের চাহিদা মাত্র 35 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এত বিদ্যুৎ থাকার পরও কিন্তু সেই বিদ্যুৎ তারা কিন্তু ঠিকমতো পাচ্ছে না, ফলে কিন্তু এই সমস্যা হচ্ছে। এবং এটি নিরসন করার জন্য ইতিমধ্যেই কিন্তু ভোলার চরপেশনে একটি সাবস্টেশন চালু করা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিছুটা দুর্ভোগ দক্ষিণের দিকে যেসব চরপেশনের আছে সেই জায়গাটা কিছুটা কমে আসলো, কিন্তু উত্তরের দিক ভোলা সহ বেশ কিছু উপজেলা কিন্তু এই দুর্ভোগ এখনো রয়ে গেছে। এখানে একটি সাবস্টেশন করার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু সেটি করা হয়নি এবং সেটি জায়গা দেখা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ আছে। তো এখানকার অজু পাঠিকও বলছেন যে যদি এইখানে এই সাবস্টেশনটি করা যায় তাহলে হয়তো বা বিদ্যুৎ সমস্যা নিরসন হবে। তো আর তারপরও তারা কিন্তু বোরহানুদ্দিন থেকে 40 মেগাওয়াট দূর থেকে 40 কিলোমিটার দূর থেকে এনে বিদ্যুৎ দিচ্ছেন গ্রাহকদের এবং সেটি কখনো ঝড় বৃষ্টি হলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ঝড় বাতাসের কারণে কিন্তু এটি বন্ধ রাখতে হয়, ফলে কিন্তু মানুষের দুর্ভোগ পড়ছে। এই দুর্ভোগ নিরসন করার জন্য অবশ্যই সাবস্টেশনটি দ্রুত নির্মাণ করার দাবি জানিয়েছেন। এছাড়াও শহরে 34.5 মেগাওয়াট একটি রেন্টাল পাওয়ার বিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে, সেটিও প্রায় 2 বছরের মতো বন্ধ রয়েছে। এইটিও যদি চালু করা যায় তাহলে শহরে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেটি কিন্তু একদম নিশ্চিত করা সম্ভব হবে এবং গ্রাহকরা মনে করছেন যে এই গ্যাস ভিত্তিক যে 34 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এটিও যদি চালু করা হয় তাহলে হয়তোবা এটির সমস্যা নিরসন করা যাবে। এবং আমরা সেটি বলছিলাম যে গ্রাহকদের সাথে কথা বলেছি, গ্রাহকরা বলছেন যে তারা বিদ্যুৎ ভোলায় প্রায় 7টি উপজেলার যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না। বিশেষ করে মনপুরা উপজেলা সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন। সেখানে দিনে মাত্র 4 ঘন্টা মাত্র বিদ্যুৎ পেয়ে থাকেন 24 ঘন্টার মধ্যে। এটি একটি বড় দুর্ভোগের কারণ এবং মনপুরাবাসী দীর্ঘদিন ধরে কিন্তু তারা দাবি জানিয়ে আসছিলেন যে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে তাদেরকে বিদ্যুৎ দেওয়া হোক এবং সেটি যদি নিরসন করা যায় তাহলে হয়তোবা সেই মনপুরা সহ যেগুলো মদনপুর যেসব ইউনিয়ন রয়েছে যে বিদ্যুতের বাহিরে তারা কিন্তু বিদ্যুৎ পাবেন। তো এই নিরসন করার জন্য দ্রুতই উচ্চপদস্থ যারা রয়েছেন তারা এটির ব্যবস্থা নেবেন এমনটাই মনে করছেন। এই বিদ্যুৎ নিয়ে কিন্তু জানিয়ে রাখি যে সংসদে পর্যন্ত কথা হয়েছে, স্পিকার মহোদয় কিন্তু সংসদে ভোলা বিদ্যুতের যে ঘাটতি সেটি পূরণ করার দাবি জানিয়েছেন। তো ফার্দি এই ছিল ভোলা থেকে সর্বশেষ খবর। জি, তবু আপনাকে ধন্যবাদ আমাদেরকে ভোলার যে বিদ্যুৎ পরিস্থিতি সে সম্পর্কে জানানোর জন্য। আপনি একদম ঠিকই বলেছেন, কিছুদিন আগে সংসদেও এই ব্যাপারে কথা হয়েছে। এ পর্যায়ে আমরা টাঙ্গাইলে যুক্ত হতে চাই। রাব্বি খান আমাদের জন্য অপেক্ষা করছেন। রাব্বি, একটু জানাবেন টাঙ্গাইলে কি পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে এবং কি পরিমাণ লোডশেডিং হচ্ছে, সেই সাথে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে সেটি তো জানাবেনই। ফারদিন, টাঙ্গাইলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিং এর জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি যদি গতকালকের ঘটনা বলি, গতকালকে দেলদুয়ার উপজেলা এবং মির্জাপুর উপজেলা, 2 উপজেলার অন্তত 15টি গ্রামের মানুষ তারা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন এবং আমি যে উপকেন্দ্রটি রয়েছে জামরকি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, এই উপকেন্দ্র তারা ঘেরাও করেন। তাদের দাবি যে নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ সরবরাহ সেটি যাতে নিশ্চিত করা হয়, এই দাবিতে মূলত তারা গতকালকে 11টা থেকে এবং 12টা পর্যন্ত অর্থাৎ 1 ঘন্টা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি অবরোধ করে রেখেছেন। আমার সাথে কথা হয়েছে পল্লী বিদ্যুতের যে কর্মকর্তা রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন জেলায় 100 মেগাওয়াট পল্লী বিদ্যুতের 100 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এবং তারা সরবরাহ করতে পারছেন 54 মেগাওয়াট, অর্থাৎ এখানে 46 মেগাওয়াট ঘাটতি রয়েছে, যার কারণে কিন্তু তাদেরকে প্রতিনিয়ত এই লোডশেডিং সেটি কিন্তু দিতে হচ্ছে। আর এতে করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়ছে, বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া ব্যাহত হচ্ছে লেখাপড়া এবং ব্যবসা বাণিজ্য সহ সকল কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে সারাদিনের রাত মিলিয়ে 10 থেকে 12 ঘন্টা কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না, যেহেতু অনেকটা গরম চলছে এবং তীব্র গরমে সবকিছু মিলিয়ে তারা অনেকটাই অস্বস্তির মধ্যে পড়েছে এবং গতকালকের যে ঘটনা সেটি সামাল দিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় জনপ্রতিনিধি এছাড়া পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তাদের আশ্বাস দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটির সমাধান করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করছেন। তবে স্থানীয় যারা বিক্ষুব্ধ করেছেন তারা বলছেন যে 7 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না করা হয় সেক্ষেত্রে তারা কঠিন কর্মসূচি ঘোষণা করবেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন। আমরা আরও বেশ কয়েকটি জেলার বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানব। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে আছেন। আমি একটু অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
একটু অপেক্ষা আমরা করব। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সরকার ব্যবস্থা আপনাকেও রিক্রুট করতে পারে, আপনি সরকার ব্যবস্থার অংশ হয়ে যাবেন। সরকার ব্যবস্থা পারে না এমন কিছু নাই, কিন্তু সরকার আপনার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিগত দিনের সরকার নাই, সরকার আপনার। সো আপনাদের সকল সময় সরকারকে সহযোগিতা করার একটা দায়িত্ব আছে। সেই জায়গা থেকে আমি বললাম এটা ভাষাগত ভুল, সরকার একা পারে কি পারে না, কারণ সরকার একা কিছু করারও কথা না, সরকার আপনার অংশ, সরকার রিপ্রেজেন্টস ইউ। সো আপনি থাকবেন সরকারের সাথে। আমি আজকে আতিক স্যার এত সুন্দর একটা প্রেজেন্টেশন, তার জন্য আতিক স্যারকে একটা উনি গত বছর দুয়েক ধরে অনেক কাজ করেছেন এই PDP-4 এর, মানে PDP-4 এর অ্যাকচুয়াল আয়ু শেষ হয়ে যাওয়ার পর উনি এখানে এসেছেন, এবং আয়ু শেষ হয়ে যাওয়ার পর আয়ু বৃদ্ধি করে উনি কাজ করে এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চেষ্টা করেছেন। তার জন্য ওনাকে আমি এর আগেও ধন্যবাদ জানিয়েছি পার্সোনালি, বাট মনে করলাম একটু পাবলিকলি ধন্যবাদ জানানোটা আর ভালো না, এই অ্যাপ্রিসিয়েশনটা দরকার তো। এবং এগেন আমাদের অনেক জায়গায় আমরা নেতিবাচক দিকগুলোতে তাকাই, আমাদের ফেইলিয়ার এটা, আমাদের ফেইলিয়ার ওইটা, এবং আমি এক মুহূর্তের জন্য বলছি না আমাদের ফেইলিয়ার নাই। আমি বিশ্বাস করি আমাদের সরকারের ফেইলিয়ার একটার পর একটা। ওয়েন আই সে আমাদের সরকার মানে সরকার ব্যবস্থা, আমি গত 4 মাসের কথা বলছি না, ফেইলিয়ার। কিন্তু অনেক প্রাপ্তিও আছে। PDP 1, 2, 3, 4 এগুলো অনেক প্রাপ্তি আছে। সেই প্রাপ্তির জায়গাগুলো থেকেও যেমন আমি মেমোরি ইজ ফল্টি। আমি যখন আমার যে কারিকুলামের জন্য আমাদের সকল প্রাইমারি প্রি প্রাইমারি বইগুলো দেখছিলাম, ঘাটাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল কোয়ালিটি খুব খারাপ। এমনি অনেক জায়গায় অ্যাকচুয়ালি কোয়ালিটি খারাপ, সেটা নিয়ে আলোচনা করছি না, বাট আমি প্রিন্ট কোয়ালিটির কথা বলছি যে প্রিন্ট কোয়ালিটি খুব খারাপ। আমাদের সময় কত ভালো ছিল। তারপর অল্প কয়েকদিন আগে জাইকার সাথে একটা মিটিং ছিল, ওরা নিয়ে আসলো 2008-9 কি বই ছিল, তারপর 11তে ওরা সাপোর্ট করেছিল বই চেঞ্জ করার, প্রিন্ট চেঞ্জ করার। তখন দেখে মনে পড়লো ওয়েট এ মিনিট, আমার কিছু বই তো এরকম ছিল। এখানে তো আসলে সেই 50 বছর আগে থেকে আজকে, বা ওই 45 বছর আগে থেকে আজকে আকাশ পাতাল একটা ডিফারেন্স এসছে ইন প্রিন্ট কোয়ালিটি। দর্শক, কথা বলছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের বাজেট অধিবেশনে সরাসরি আমরা যুক্ত হব। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথা বলছেন সেখানে। সম্মানিত বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে একটি কথা বলেছেন, খুব স্বাভাবিকভাবে আমরা যদি সকলে একমতই হতাম তাহলে তো একজন ব্যক্তিই কথা বললেই হতো, সবার বিভিন্ন বিষয়ে আলোচনা করা প্রয়োজন হতো না। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, আমরা মতামত এক্সচেঞ্জ করেছি, ওপিনিয়ন এক্সচেঞ্জ করেছি আমরা, কিন্তু তারপরেও আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যে কাজটি করতে সক্ষম হয়েছি এটা যে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করতে সক্ষম হয়েছি তার জন্য নয়, তা নয়। আমি মনে করি এটিতে সবচেয়ে বড় যদি ক্রেডিট দিতে হয় তাহলে এই দেশের সাধারণ মানুষ যারা আছে, এই দেশের নাগরিক যারা আছে 20 কোটি মানুষ, তাদের প্রত্যেককে এই ক্রেডিটটা দেওয়া উচিত। কারণ তাদের সহযোগিতার কারণেই আজকে আমরা উভয় পক্ষ এখানে বসে সুন্দরভাবে আলোচনা করে দেশকে একটি সামনের দিকে নিয়ে যাবার পথ হয়তো তৈরি করতে পারছি। মাননীয় স্পিকার, এখানে প্রত্যেকটি মানুষ, দেশের বিবেকবান প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ ওয়াকিফাল আছেন যে কি প্রেক্ষাপটে যখন 5ই আগস্ট ঘটেছিল তখন দেশের রাজনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা, স্বাস্থ্য, যাই বলি না কেন, একটি দেশকে ঘিরে প্রত্যেকটি কি শোচনীয় অবস্থায় ছিল। সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে আমরা দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছি, যেখানে সংসদে বসে প্রত্যেকটি সদস্য, রাজনৈতিক দলের সদস্যই হোক, ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র সদস্যই হোক না কেন, প্রত্যেকটি সদস্য বসে সিভিলাইজড ওয়েতে, সভ্যভাবে আমরা দেশের মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা।
সেজন্যই আমি সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশের আইন কানুন, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, যেভাবে যেটাই বলি না কেন, আজকে যে কারণে আমরা সকলে এখানে একত্রিত সেটি হচ্ছে বাজেট উপস্থাপন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্র ব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। আমরা দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। আমাদেরকে অবশ্যই, আমরা অতীতে দেখেছি দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে খুব স্বাভাবিকভাবে যেহেতু বাজেটটি সরকারি দল উপস্থাপন করছে, আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করব যে একটি সুন্দর, একটি স্বাভাবিক, একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করার জন্য। আমি বুঝি, আমি জানি, আমরা যে যত সুন্দর বাজেটই উপস্থাপন করি, যে যেটাই বলি না কেন, আমার মনে হয় এই কথাটিও বোধহয় মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, যাই আমরা উপস্থাপন করি না কেন সবকিছু কোনটা দিলেই যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে তা নয়, তা নয়। বাস্তবতা অনেক কঠিন। তারপরে বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। দর্শক, জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলছিলেন, সরাসরি দেখছিলেন সেটি। তার আগে আমরা আসলে বিভিন্ন জেলায় লোডশেডিংয়ে জনজীবনের উপর যে প্রভাব সেটি সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং তারা এখনও আমাদের সঙ্গে আছেন, তারা অপেক্ষা করছিলেন। এই পর্যায়ে আমরা লক্ষ্মীপুরে যুক্ত হব আর নাজমুস সাকিবের সঙ্গে। সাকিব, আমাদের একটু লক্ষ্মীপুরের লোডশেডিং পরিস্থিতি সম্পর্কে জানাবেন। সেখানে প্রতিদিন কি ধরনের লোডশেডিং হচ্ছে এবং কি ধরনের প্রভাব পড়ছে জনজীবনে? পার্টিন, আপনাকে ধন্যবাদ। আসলে লক্ষ্মীপুরের লোডশেডিংয়ের ব্যাপারে যদি বলতে হয় তাহলে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও কিন্তু লোডশেডিং ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ লোডশেডিংয়ের বিষয়ে এত বেশি অতিষ্ঠ হয়ে গেছে, তারা আসলে আজকে একটি মানববন্ধনেরও তারা ডাক দিয়েছিল লক্ষ্মীপুর যে পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে। সেখানে তারা মানববন্ধন করার কথা ছিল, কিন্তু অতি বৃষ্টির কারণে কিন্তু তারা সেই মানববন্ধনটিও তারা বন্ধ রেখেছে এবং তাদের দাবি অতিরিক্ত লোডশেডিংয়ের পাশাপাশি ভুতুড়ে যে বিল, সেই বিল নিয়েও তারা বিভিন্ন সময় অভিযোগ করছেন এবং সেটা নিয়েও তারা কিন্তু আজকে এই পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসার কথা ছিল। তো পরবর্তীতে তারা কিন্তু হয়তো আবারও এইরকম মানববন্ধন বা যে কোনো ধরনের কর্মসূচি তারা দিবে, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্মীপুর যে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস আছে সেখানে অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে লক্ষ্মীপুরের সাধারণ মানুষ ভীষণভাবে ভুক্তভোগী বলা চলে এই মুহূর্তে, কারণ যে বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এবং কি হচ্ছে যে কম্পিউটার সহ আইটি সেন্টার যেগুলো আছে সেগুলোতে কিন্তু বিপুল পরিমাণে দরকার হয়, বিদ্যুতের প্রয়োজন হয়, কিন্তু তারা যথাযথ বিদ্যুৎ না পাওয়ার
কারণে কিন্তু তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেই কার্যক্রমে ব্যাঘাত ঘটছে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা একটু আপনাদের সাথে কথা বলার জন্য একটু লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যিনি ম্যানেজার হিসেবে দায়িত্বে আছেন তার সাথে একটু ছোট করে কথা বলতে চাই। যদিও কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বিষয়গুলো বলেছেন যে আসলে এই ভোগান্তির কারণটা কি। তারপরে একটু ছোট পরিসরে একটু জানতে চাচ্ছি যে আসলে এই যে ভোগান্তিটা হচ্ছে, এই ভোগান্তির ব্যাপারে আপনারা কি বলবেন? মানুষেরও নানা রকম অভিযোগ আছে, আপনারা যদি একটু clear করেন। আচ্ছা, সাকিবের সঙ্গে সম্ভবত আমাদের সংযোগটি কিছুটা সমস্যা হয়েছে। আমরা নেত্রকোনায় পারভেজ ইমরানের সঙ্গে যুক্ত হতে চাই। ইমরান, একটু সংক্ষেপে জানাবেন নেত্রকোনায় লোডশেডিংয়ের কী পরিস্থিতি? ফারদিন, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনা সারা দেশের মতোই একই পরিস্থিতিতে আছে। নেত্রকোনার যে লোডশেডিং এর পরিস্থিতি, যদি আমি আপনাকে বলি শহর কিংবা গ্রাম সব জায়গায় প্রায় একই ধরনের পরিস্থিতি। শহরে কিছুটা কম থাকলেও পল্লী বিদ্যুতের আওতাধীন যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে উপজেলা ভিত্তিক যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু লোডশেডিং এর মাত্রা চরম আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে সেক্ষেত্রে 3 ঘন্টা লোডশেডিং এর অভিযোগ করছে কিন্তু গ্রাহকরা। গতকালকে কেন্দুয়া উপজেলাতে কিন্তু সকালবেলা আর্জেন্টিনা এবং জর্ডানের খেলা যখন চলছিল, তখন কিন্তু বিদ্যুতের যে এই লোডশেডিং এর কারণে কিন্তু যারা সমর্থক, ফুটবল প্রেমী যারা আছে, তারা কিন্তু বিদ্যুৎ অফিসে হামলাও চালিয়েছে কিছুটা। যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরবর্তীতে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছিল, কিন্তু এইটা কিন্তু মানুষের ক্ষোভ এবং আক্ষেপ এটা কিন্তু প্রকাশ করছে মানুষ। বিদ্যুতের যে লোডশেডিং, সেই লোডশেডিং এর জ্বালায় অতিষ্ঠ হয়ে কিন্তু মানুষ নানান ধরনের পরিস্থিতির মোকাবেলা করছে বা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। নেত্রকোনা আমরা কথা বলেছিলাম, প্রত্যেকটা পল্লী বিদ্যুতের যে প্রত্যেকটা কার্যালয় রয়েছে, সেই প্রত্যেকটা কার্যালয়ের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদের জানিয়েছে এই যে নেত্রকোনার 125 মেগাওয়াট বিদ্যুতের কিন্তু পল্লী বিদ্যুতের চাহিদা রয়েছে, তার অনুকূলে মাত্র 50 মেগাওয়াটের মতো বিদ্যুৎ কিন্তু তারা সারা জেলায় পাচ্ছে। কেন্দুয়াতে যদি আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, কেন্দুয়াতে কিন্তু আপনার 27 মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে কিন্তু মাত্র 7 থেকে 8 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা পাচ্ছে। একই পরিস্থিতি কিন্তু রয়েছে অন্যান্য যে উপজেলাগুলো সেগুলোতেও। শহরেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ঘন ঘনই লোডশেডিং হচ্ছে শহরেও। আমরা এর আগে কিছুদিন আগেও দেখেছি, কিন্তু এই ধরনের পরিস্থিতি ছিল না। এখন এটা আপনাকে ধন্যবাদ। নেত্রকোনার পরিস্থিতি সম্পর্কে আমাদের অবগত করছিলেন। এই পর্যায়ে মাগুরায় আমরা ইউনুস আলী আমাদের জন্য অপেক্ষা করছেন। ইউনুস, একটু জানাবেন মাগুরায় লোডশেডিংয়ের কী পরিস্থিতি? ফারদিন, আপনি যেমনটি বলছিলেন, মাগুরায় কিন্তু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিং এর কারণে জনজীবন এখানকার একদমই বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের তুলনায় আসলে গ্রাম অঞ্চলে এর প্রভাবটা আসলে অনেক বেশি পড়েছে। গ্রামের যারা সাধারণ মানুষ আছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিদ্যুৎ একেবারেই আসলে থাকে না। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও 3 ঘন্টা লোডশেডিং দেখা দিচ্ছে। প্রতিদিন গড়ে অন্তত 20 থেকে 25 বার আসলে লোডশেডিং হচ্ছে, যার কারণে 13 থেকে 14 ঘন্টায় আসলে দিন রাত মিলে আসলে কারেন্ট থাকছে না। আর অনেকেই বলছে যে আসলে বিদ্যুতের এক ধরনের দিন রাত 24 ঘন্টা এক ধরনের লুকোচুরি আসলে এখানে চলছে। আমরা আসলে বিদ্যুতের যারা কর্মকর্তা রয়েছে, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম আছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আমাদের যে চাহিদা রয়েছে 66 মেগাওয়াট, সেখানে এর বিপরীতে আমরা সরবরাহ পাচ্ছি মাত্র 38 মেগাওয়াট, যার কারণে বিদ্যুৎ আসলে লোডশেডিং দিতে আমরা বাধ্য হচ্ছি, যার কারণে। আপনাকে ধন্যবাদ। বাগেরহাটে যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে চলছে দক্ষতা মেলা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। কথা বলবো সোহানের সঙ্গে। সোহান, এই মেলার বিষয়ে একটু বিস্তারিত জানাবেন, কারা এসছেন এই আয়োজনে এবং এই আয়োজনে কি কি থাকছে?
তো বাগেরহাট সদর উপজেলার যে মিলনায়তন রয়েছে এখানে কিন্তু দিনব্যাপী দক্ষতা উন্নয়ন মেলা চলছে। বাগেরহাটের 9টি উপজেলা থেকে বেকার যুবকরা এখানে এসেছেন, যুবতীরা এখানে এসেছেন। তারা মূলত বাগেরহাটে যেসব প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের লক্ষ্যে সেই সব প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু জানতে এখানে এসেছেন। মূলত এখানে যে প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে তাদের কথা যদি আমি আপনাকে একটু জানাই, এখানে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এইসব প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করেছে এবং তারা কি ধরনের প্রশিক্ষণ প্রদান করে সেই বিষয়গুলো কিন্তু এখানে যে যুবরা এসেছে তাদেরকে জানানো হচ্ছে। এর পাশাপাশি এখানকার যে যুবকরা এসেছেন তারা এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে সেসব বিষয়ও কিন্তু এখানে জানানোর সুযোগ রয়েছে। পরিষ্কার। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে সময় স্বল্পতার জন্য আর সোহানের সঙ্গে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে, আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।